আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সন্ধ্যা ৬টায় বিটিভি সহ টেলিভিশন বেতার ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার। বেগম খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন, জানালেন চিকিৎসক। লন্ডন নেওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। চুরির ঘটনা পুলিশকে জানিয়ে দিতে চাইলে কথা কাটাকাটির জেরে মা মেয়েকে হত্যার তথ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত গৃহকর্মী। ২৩ ঘণ্টা পরও উদ্ধার হয়নি রাজশাহীতে গভীর গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদ, জীবিত উদ্ধারের চেষ্টায় ফায়ার সার্ভিস। এবং নগরায়ণ, বন ধ্বংস ও জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিপন্ন বৃক্ষ সম্পদ, অগ্রাধিকার ভিত্তিতে জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। এবং শুরুতেই রয়েছে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রসঙ্গ। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভাষণটি বিটিভি সহ সব টেলিভিশন ও বেতারে সম্প্রচার করা হবে। চ্যানেল আই টেলিভিশন এবং এর সব ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে ভাষণ। তফসিল ঘোষণা নিয়ে বিস্তারিত জানতে নাজিব বেগের কাছে যাচ্ছি, তিনি নির্বাচন কমিশন আছেন। নাজিব, তফসিল ঘোষণা নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আলাভি আর কয়েক ঘন্টা পরেই মূলত প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করবেন। ভোটের তারিখ সম্পর্কে গেল কয়েকদিন ধরেই নানা ধরনের আমরা ডেট জানতে পারছি। গতকালকে আমরা একজন কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম, বা আজকেও আমরা নির্বাচন কমিশন সূত্র কয়েকটি ডেটের কথা শুনতে পাচ্ছি। তার মধ্যে 12 ফেব্রুয়ারি একটি জোরালো একটি সম্ভাবনা আমরা শুনতে পাচ্ছি যে সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়ে আরেকটি ডেটও পাশাপাশি কিন্তু আসছে আগামী ৮ ফেব্রুয়ারি, অর্থাৎ সেই সপ্তাহের মানে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের একটি দিন হচ্ছে ৮ তারিখ হচ্ছে রবিবার এবং 12 তারিখ দিনটি হচ্ছে বৃহস্পতিবার। আরেকটি বিষয় বলে রাখি যে মূলত তফসিলের ঘোষণায় শুধু ভোটের তারিখ না, তারিখের পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার সংগ্রহ করা এবং জমা দেওয়া, পাশাপাশি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পরে যেগুলো বাদ পড়বে সেগুলোতে আপিল নিষ্পত্তির বিষয় আছে। এর পরবর্তীতে মনোনয়নপত্র প্রত্যাহার, পাশাপাশি এরপরে প্রতীক বরাদ্দ, মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচনী প্রচারণা, এই বিষয়গুলো কিন্তু প্রধান নির্বাচন কমিশন তার বক্তব্যে স্পষ্ট করবেন। সেই সাথে মূলত জাতিকে, ভোটারদেরকে তিনি আহ্বান জানাবেন যে ভোট কেন্দ্রে এসে কমিশনের আস্থায় এসে ভোট কেন্দ্রে এসে ভোটটি প্রদান করা। যেহেতু নির্বাচন কমিশনার কিন্তু বারবার বলছেন যে মানুষ এক ধরনের ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, তাদের সেই আস্থা ফিরিয়ে আনাই বড় ধরনের চ্যালেঞ্জ হবে। পাশাপাশি যেহেতু এতদিন তারা মূলত সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সাথে গণভোটটি যুক্ত হয়েছে, এটিও কিন্তু একটা চ্যালেঞ্জ। গণভোটের যে প্রশ্নগুলো, সাধারণ মানুষ আসলে কিভাবে হানা ভোটটি দিবে, এটি নিয়েও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং এর সাথে যুক্ত হয়েছে এআই এর অপব্যবহার, সেটিকেও তারা বড় ধরনের চ্যালেঞ্জ মনে করছেন। সেই সাথে নাজিব বেগ, ধন্যবাদ আপনাকে।
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলছেন, তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের অনিশ্চয়তা কেটে যাবে। সাধারণ মানুষ বলছেন যে দলেরই সরকারে আসুক, দেশ যেন ভালো চলে। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় অফিসের ভেতরে ও বাইরে সমানতালে চলছে নতুনভাবে সাজানোর কাজ। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই এই কার্যক্রম চলছে। বিএনপির অফিস সংস্কার কাজ চলায় সামনের রাস্তায় অবস্থান করার দলের কিছু নেতাকর্মী বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে 17 বছর ভোট না দিতে পারার আক্ষেপ ঘুচবে। যথাসময় নির্বাচন অনুষ্ঠান বা সম্পূর্ণ করতে পারবে না, এটাই সবার মধ্যে একটা ধারণা ছিল। তো আজ অবশেষে এই ধারণার সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন পাচ্ছি। এটা বাংলাদেশের জনগণের জন্য একটা কল্যাণময় একটা নির্বাচন এবং বাংলাদেশের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক নির্বাচন হিসাবে থাকবে। তবে বিএনপির অফিসের মতো জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের তেমন ভিড় নেই। জাতীয় পার্টির অফিসেও নেই তফসিলের কোনো আমেজ বা নেতাকর্মীদের আসা যাওয়া। এনসিপির কেন্দ্রীয় অফিসেও তফসিল ঘিরে তেমন আমেজ না থাকলেও সুষ্ঠু নির্বাচন চান বলে জানান দলের মনোনয়ন প্রত্যাশীরা। তফসিল ঘোষণা তো এটা তো স্বাগত জানায়, সকল রাজনৈতিক দলের চাচ্ছে একটা নির্বাচন হোক। সেই নির্বাচনের জন্য এই তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাবো। সাধারণ মানুষ বলছেন, নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আসবে। যে দলের ক্ষমতায় আসুক, দেশটা ভালো চলুক। আমরা সবাই 17 বছর ধরে ভোট দিতে পারি না, এখন ভোট দেওয়ার জন্য আমরা আগ্রহী, আমরা ভোটার জন্য প্রস্তুত। আমাদের মতো সাধারণ জনগণ যেটা ভাবতেছে, নির্বাচন হলে ভালো হয় দেশের মানুষের জন্য, মানে কি যেসব কাজগুলা অপূর্ণতা আছে এই কাজগুলো হবে। নির্বাচনটা আরও আগেই হওয়া উচিত ছিল দেশের জন্য। তো তফসিল ঘোষণা হলে অবশ্যই আমরা ভালোভাবে দেখব যে নির্বাচনটা সুষ্ঠুভাবে যাতে হয়। তফসিল ঘোষণার পর কমিশনের নির্দেশনা ও নির্বাচনী বিধিমালা কি আসে তার উপর নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপ। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য AZM জাহিদ হোসেন। বুধবার রাতে ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন, দেশি বিদেশি চিকিৎসকরা তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বেগম খালেদা জিয়াকে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হতে পারে। দীর্ঘ 20 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে। শিশুটিকে জীবিত উদ্ধারে গত রাত থেকে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। জীববৈচিত্র্যে সমৃদ্ধ দেশ বাংলাদেশ। এদেশের সমভূমি, পাহাড়, নদী, জলাভূমি এবং উপকূলীয় অঞ্চলে আছে বৈচিত্র্যময় উদ্ভিদ জগৎ। রয়েছে দেশের অন্যতম বনভূমি সুন্দরবন সহ পাহাড়ি চিরসবুজ বন এবং পত্রঝরা বন। তবে দ্রুত নগরায়ন, বন ধ্বংস, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিপন্ন দেশের মূল্যবান বৃক্ষ সম্পদ। আফরোজা হাসির রিপোর্ট। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি কিংবা ভারসাম্য রক্ষাই করে না, অর্থনীতি ও সভ্যতার অন্যতম মূল ভিত্তিও। কাঠ, ফল, ওষুধ, তন্তু, জ্বালানি সহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় প্রায় সব ক্ষেত্রেই বৃক্ষ অপরিহার্য। বাংলাদেশে যেসব উদ্ভিদরাজি জন্মে সেগুলোর মধ্যে উপকূলীয় অঞ্চলে দেখা যায় সুন্দরী, গেওয়া, গরান, বাইন, কেওড়া, পশুর সহ নানা প্রজাতির বৃক্ষ। আর পাহাড়ি বনভূমিতে গর্জন, জাম, জামরুল, করই, চাপালিশ, ডুমুর, সেগুন ও গামারির মতো দ্রুত বর্ধনশীল কাষ্ঠল গাছের দেখা মেলে। পত্রঝরা বনে পাওয়া যায় শাল, বাবলা, কাঁঠাল, তেঁতুল সহ নানা প্রজাতির গাছ। তবে বন ধ্বংস, পাহাড় কেটে বসতি স্থাপন, অপরিকল্পিতভাবে কাঠ আহরণ এবং অবৈধ লাকড়ি ব্যবসার কারণে বহু মূল্যবান বৃক্ষ বিলুপ্তির পথে। বিপন্নের খাতায় তেলিয়া গর্জন, পৈলাম, কুরচি, কর্পূর, গামার, চালমোগরা, বাঁশপাতা, কাঠলিচু, বনখেজুর, বনজাম ও উদাল।
IUCN লাল তালিকা অনুযায়ী বর্তমানে দেশে বিপদাপন্ন রয়েছে প্রায় ৩৯৫ প্রজাতির উদ্ভিদ। এদের মধ্যে ৫টি মহাবিপন্ন, ১২৭টি বিপন্ন এবং ২৬৩ প্রজাতির উদ্ভিদ সংকটাপন্ন। বাংলাদেশের বিপন্ন বৃক্ষ শুধু প্রাকৃতিক সম্পদই নয়, অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশগত নিরাপত্তার অংশ। জলবায়ুর ভারসাম্য, জীববৈচিত্র্য এবং মানুষের টিকে থাকার অন্যতম অবলম্বন, এসব বিপন্ন বৃক্ষরাজিকে অগ্রাধিকার ভিত্তিতে সংরক্ষণ প্রয়োজন। আফরোজা হাসি, চ্যানেল আই। বাংলাদেশের বিপন্ন বৃক্ষ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা দূষণের চাপে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে। বায়ু দূষণ, শব্দ দূষণ, সবুজের ঘাটতি ও অপরিকল্পিত নগরায়নে বাড়ছে নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকিও। এই বাস্তবতায় দূষণ কমাতে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং মানসিক সুস্থতা পাওয়ার আশায় অনেকেই ছাদ কৃষি গড়ে তুলছেন। তাদের অন্যতম একজন উত্তরার সালাম শিকদার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার উত্তরা দক্ষিণ খানের সালাম শিকদার গত 5 বছর ধরে নিজের ভবনের 1900 বর্গফুট ছাদে গড়ে তুলেছেন একটি ফল ফসলের আয়োজন। প্রবাস জীবন শেষে দেশে ফিরে শারীরিকভাবে সচল থাকতে এবং মাটি ও ফল ফসলের প্রতি টান থেকেই তিনি শুরু করেন এই ছাদ কৃষি। দেশে আসার পরে আর আমি কোনো কাজকর্ম আর করি নাই, রিটায়ার্ড হয়ে গেছি। তো রিটায়ারের পরে আমি চিন্তা করলাম বাড়িতে আসার পরে যদি এভাবে বসে থাকি তাহলে আমি অসুস্থ হয়ে যাব। চিন্তা করলাম যে আমারও সময় পাস হবে এবং আমি যদি শাকসবজি কিছু বুনি আমার ফ্যামিলিগত এটা চালাইতে পারব। ড্রাগন ফল, কলা, ডালিম সহ নানা ফল আর সবজির গাছ এই ছাদকে করেছে সবুজ আর সজীব। ছাদ বাগানে থেকে অনেক কিছু খাই, কাঁচামরিচ, তারপরে আপনার ওই লাউ, তারপরে পেঁপে, তারপরে আপনার পুঁই শাক। শতভাগের ভিতরে কত ভাগ কেনেন? 10 ভাগ আমি চালাই দিতে পারি। নিরাপদ খাদ্যের সন্ধানে অনুশীলন করেন জৈব পদ্ধতি, যা এগিয়ে নিতে যুক্ত হন পরিবারের সদস্যরাও। জীবনের একটা নির্দিষ্ট বয়সে এসে মানুষ তার বেঁচে থাকার জন্য একটা বিকল্প খুঁজে বেড়ায়। এরকম অসংখ্য ছাদ কৃষক আমরা পেয়েছি যারা বার্ধক্যজনিত, রোগ ব্যাধিজনিত এবং বয়সের একটা শেষ সময় এসে ছাদ কৃষিকে আগলে থেকে ভালো আছেন। সেরকমই বিদেশ ফেরত সালাম শিকদার একজন, এবং তার এই ছাদ কৃষি থেকে তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের ভেতরে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন এই কাজটি করার জন্যে। এভাবেই আসলে ছাদ কৃষি সারা বাংলাদেশে সম্প্রসারিত হচ্ছে। সালাম শিকদারের ছাদ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। টাকার চুরির ঘটনা পুলিশকে জানিয়ে দিতে চাইলে এ নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে মা আর মেয়েকে হত্যা করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে অভিযুক্ত গৃহকর্মী আয়েশা। রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে পুলিশ। রাজধানীতে গৃহকর্মীকে দিয়ে চুরি বা অপরাধ করানোর কোনো সিন্ডিকেট জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তার এই যে গলার সাইডে যে পুরা দাগটা, এইটাই আমাদের একটা ক্লু, কারণ এই পুরা দাগ নিয়ে এর আগে এই মহিলা জুলাই 25-এ ধরা পড়ছিল। এইটা আমাদের থানায় একটা মোহাম্মদপুর থানায় জিডি ছিল, সেই জিডির ক্লু ধরে আমরা এই পুরা হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। চ্যানেল আই সংবাদের নতুন সংযোজন প্রবাস সংবাদের যাত্রা শুরু হওয়ায় শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর রচিত ছোট কাকু সিরিজের বই পররাষ্ট্র উপদেষ্টাকে উপহার হিসেবে তুলে দেন চ্যানেল আই এর খায়রুল ইসলাম তুফান। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা প্রবাস সংবাদের প্রশংসাও করেন। বাংলাদেশে একটা বিরাট সংখ্যক মানুষ প্রবাসে থাকেন এবং আমরা জানি যে প্রবাসীদের বিরাট অবদান আছে বাংলাদেশের অর্থনীতিতে, শুধু নয় প্রবাসীদের যে রেমিটেন্স এবং ফলে যে অর্থনীতির অবদান, এটা কিন্তু এটা একটা ডিস্ট্রিবিউটিভ আসপেক্ট যেটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই টাকাটা
কিন্তু প্রতি গ্রামে গ্রামে এটার অংশ পৌঁছে যাচ্ছে। আপনার কোনো কষ্ট করতে হচ্ছে না আলাদাভাবে এটার জন্য। আমি আশা করব যে এটাতে শুধু খবর হিসাবে আসবে না বা এখানকার মানুষই কথা বলবে না, প্রবাসী যারা আছেন তারাও কথা বলতে পারবেন এবং তাদের ভিউ সরাসরি আপনারা এখানে প্রচার করতে পারবেন, তাদের মতামত। এরকম একটি অনুষ্ঠান শুরু করার জন্য আসলে চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আম রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করা ছাড়াও কোল্ড চেইন অবকাঠামো, প্রক্রিয়াজাতকরণ ও সার্টিফিকেশন সুবিধা না থাকা সহ নানা সীমাবদ্ধতা চিহ্নিত করে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে লাইট ক্যাসল পার্টনার্স। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আম রপ্তানির প্রতিবন্ধকতাগুলো দূর করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। বাংলাদেশ থেকে আম রপ্তানি বাড়াতে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহ ব্যবস্থার প্রধান বাধাগুলো চিহ্নিত করে একটি গবেষণা প্রকাশ করেছে লাইট ক্যাসল পার্টনার্স। গবেষণাটি বাস্তবায়ন করেছে সাস্টেনেবল এগ্রিকালচারাল ফাউন্ডেশন বাংলাদেশ ও ডাস্কো ফাউন্ডেশন, আর সহায়তা দিয়েছে HSBC বাংলাদেশ। Tree plantation, irrigation methods to save water. লাইট ক্যাসল পার্টনার্সের সিনিয়র বিজনেস কনসালটেন্ট আইনান তাজরিয়ান গবেষণার তথ্য, উপাত্ত এবং বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। For Bangladeshi mangoes to be treated with a hot water treatment facility. গবেষণায় বলা হয়েছে দেশে বছরে 2 মিলিয়ন টনের বেশি আম উৎপাদন হলেও রপ্তানি হয় মাত্র 0.05%। আন্তর্জাতিক মানসংগতি, কোল্ড চেইন অবকাঠামো, আধুনিক প্রক্রিয়াজাতকরণ সুবিধা এবং সার্টিফিকেশন সক্ষমতার ঘাটতি রপ্তানি বৃদ্ধির প্রধান বাধা। শুধু পাকা আম রপ্তানি করার থেকে যদি আমরা প্রসেসিং করে ভ্যালুয়েট করে এটা রপ্তানি করতে পারি, এটার কিন্তু আরও ভালো মার্কেট আছে। আমাদের কিছুটা জুস বানানো হচ্ছে কিংবা কিছু পিকেল বানানো হচ্ছে, বাট আমাদের এক্সপোর্ট মার্কেটের জন্য আমরা আসলে ওই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতে পারছি না। প্রসেসিং এন্ডে বাংলাদেশে ল্যাব ফ্যাসিলিটিজের ব্যাপক ঘাটতি আছে, আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি এখানে নাই। বিশেষজ্ঞরা মনে করছেন চীন সহ নতুন বাজার উন্মুক্ত হওয়ায় রপ্তানির সুযোগ বাড়ছে, তবে প্রস্তুতি ঘাটতি বড় ঝুঁকি তৈরি করতে পারে। রপ্তানির যে বিষয়টা সেটাকে হলিস্টিক অ্যাপ্রোচে দেখতে হবে, কারণ এককভাবে কোনো প্রতিষ্ঠানের সাথে এই এক্সপোর্টের বিষয়টা জড়িত নয়। ইন্টারমিনিস্ট্রিয়াল ফাংশন আছে। আমাদের ভালো ভ্যারাইটি আনতে হবে এবং এক্সপোর্টেবল আইটেম আনতে হবে, প্লাস ব্যুরোক্রেটিক সিস্টেমকে তুলে দিতে হবে। গবেষণা প্রতিবেদনে উৎপাদন প্রযুক্তি উন্নয়ন, পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা, কোল্ড স্টোরেজ সক্ষমতা, রপ্তানি মানদণ্ড পূরণ এবং বাজার সংযোগ, এই 5টি খাতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির কর্ণধার ও কোহিনুর কেমিক্যালসের পরিচালক সাবেক এমপি মোহাম্মদ এবাদুল করিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 9টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসরের পর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজার নামাজ হবে। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে শীতের শুরুতেই বাজারে উঠছে বিভিন্ন সবজি। এই সময় সবজির ব্যাপক চাহিদা থাকায় বাজারে ভালো দাম পাচ্ছেন চাষিরা, এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। এবার প্রকৃতি সংবাদ। আজ 11ই ডিসেম্বর, আন্তর্জাতিক পর্বত দিবস। পাহাড় পরিবেশ রক্ষা এবং টেকসই পাহাড় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর এ দিবস পালিত হয়। পাহাড় কাটা, বন ধ্বংস ও অপরিকল্পিত বসতির কারণে ঝুঁকি বাড়ছে মানুষের জীবন ও প্রকৃতির। বনজ সম্পদ আহরণ, পাথর উত্তোলন আর অপরিকল্পিত বসতি শুধু পাহাড়কেই বিপন্ন করেনি, বর্ষায় ভূমি ধসেও প্রাণহানি বাড়ছে। পাহাড় অক্ষুণ্ণ রেখে উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সন্ধ্যা 6টায় বিটিভি সহ টেলিভিশন, বেতার ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার। বেগম খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন, জানালেন চিকিৎসক। লন্ডন নেওয়া নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।
চুরির ঘটনা পুলিশকে জানিয়ে দিতে চাইলে কথা কাটাকাটির জেরে মা মেয়েকে হত্যার তথ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত গৃহকর্মী। 23 ঘন্টা পরও উদ্ধার হয়নি রাজশাহীতে গভীর গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদ, জীবিত উদ্ধারের চেষ্টায় ফায়ার সার্ভিস। এবং নগরায়ন, বন ধ্বংস ও জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিপন্ন বৃক্ষ সম্পদ, অগ্রাধিকার ভিত্তিতে জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।